জুলাই সনদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কন্ডিশন করা যাবে না, এটা তো ঠিক আছে, কিন্তু ইলেকশনটা এর ভিত্তিতে হইতে হবে আমাদের দাবি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমাদের যানজটের কারণে নেতৃবৃন্দের আসতে একটু দেরি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে, যেহেতু আরো অনেকগুলো সাংবাদিক সম্মেলন আজকে আছে। এই পর্যায়ে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জনাব উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম, অ্যাডভোকেট ওয়াজিম হোসেন হেলাল, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, জনাব বদিউর রহমান আকন, জনাব আব্দুল হক, মোবারক হোসাইন সহ মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ সহ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এ পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন সংগঠনের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটু ধন্যবাদ দিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি বিলম্বের জন্যে। আসলে ট্রাফিক জ্যাম অতিক্রম করে এখানে আসতে হয়েছে, তো সেই কারণেই বিলম্বটা আমার হয়েছে, সেই জন্য আমি আবার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 7 বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়। ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84 প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে 2-1টি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায়
অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছেন। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামী বারবার তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে। আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরিসহ প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ 15 সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি। দাবিসমূহ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ। 1, 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের, সাবেক এমপি, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলাম। জি জি, এটা তো আমরা শুরু থেকেই করেছি। আমরা শুরু থেকেই উভয় কক্ষে পিআর চেয়েছি এবং 25টি দল পিআরের পক্ষে, 31 দলের ভিতরে এ ব্যাপারে পিআরের ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত। একটু ডিফারেন্স হচ্ছে এই 25 দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল 31টি দল, অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন। আমরা এবং আরও কিছু দল 2 কক্ষেই পিআর চেয়েছি, আপার আর লোয়ার। কিন্তু পিআরের ব্যাপারে 25টি দলই একমত। কোয়ালিটি ডিফারেন্স হয়েছে।
এই দাবিতে আমরা যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনও নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জি 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 আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিআরের দাবি করেছি, সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিআর পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য। আর গতকালকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে আপনাদের একই সময়ে একই দিনে কর্মসূচি, এই বিষয়টা বলবেন যুগপথের কর্মসূচিটা আপনারা কবে থেকে? একটু আমি এর সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনারা বলছেন যে 7 থেকে 8টা দল হতে পারে। সেক্ষেত্রে আমি একটা দলের কথা হচ্ছে এনসিপি এবং এবি পার্টি, তারাও বলেছে যে তারা উচ্চকক্ষে পিআর চায়, নিম্নকক্ষে পিআর চায় না। যে যুগপথ আন্দোলনের কথা আছে, এই দুইটা উচ্চকক্ষে পিআর নিম্নকক্ষে পিআর পদ্ধতি বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে তারা যুগপথ আন্দোলনে যাবে, বাকি নিম্নকক্ষে পিআর এটা তারা চায় না। তারা শুরুতে আপনাদের যুগপথ আন্দোলন চাচ্ছিলেন, এটা একটা ধাক্কা গেল কি না? এটা কোনো ধাক্কা হয় নাই, ধাক্কা খায়ও নাই, কেউ ধাক্কা দেয়ও নাই। এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিআরের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার পক্ষে চায়, কিন্তু পিআর চায়। আমি আবার রিপিট করলাম, এখন যে কথাটা বলেছেন যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিজ এখতিয়ার। আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না। যেহেতু দাবি একরকম, প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে। এখানে নির্বাচনী জোটের বিষয়টি এখানে আসছে না, এটা আরও সময়ের ব্যাপার, আমরা দেখছি। তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর, অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কিনা আমরা এটা আলোচনা করছি। একজন প্লিজ।
জুলাই সনদটার কথা ছিল আজকে 15 সেপ্টেম্বর কমিশনের মেয়াদ শেষ, আবারও শোনা যাচ্ছে কমিশনের মেয়াদ বাড়বে। আপনারা গতকালকে বৈঠকে বসেছেন, এই সনদ প্রণয়ন কিংবা কার্যকর করার মূল বাধাটা কোথায় মনে হচ্ছে? আসলে এই কমিশন এত শক্তিশালী, মরতে গিয়েও আবার বাইসে যায়। কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। গতকালও তাদের টাইমকে আরও এক্সটেন্ডেড করা হয়েছে। এটা সকলে ঐকমত্যের ভিত্তিতেই সেটা হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা দুই ধরনের আছে। একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে, আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে। পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন, যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনৈতিক দল একমত হয়ে যায়, তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে, এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে। যেমন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল না। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল, এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে। উনি ইলেকশন করেছেন, একটা ভালো ইলেকশন করেছেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে। আবার হি অ্যাগেন ব্যাক টু দি বিচারপতি, সুপ্রিম কোর্টে গেছেন। এগুলা কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাভার করে না, এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা কেয়ারটেকার হওয়ার জন্য। তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে? আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি, মানে জনগণ এক হয়ে গিয়েছিল। পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল, আপনি এটা জানেন। তো এখনও রাজনৈতিক ঐকমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায়, আইন পাওয়া যায়, সংবিধান সংশোধন পাওয়া যায়, সব কিছু হয়। আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনও এই বিষয়ে একমত হতে পারি নাই, বিধায় কিছুটা ডিলে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা 5টি প্রস্তাব দেওয়া হয়েছে, যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি বসেছিলেন, বারবার বসেছিলেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে। সব মিলিয়ে 5টি। এর ভিতরে প্রোক্লেমেশন আছে, গণভোট আছে, তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে, এরপরে গণভোট আছে, এরপরে আপনার এই অধ্যাদেশ, প্রোক্লেমেশন বলছি, এটা অধ্যাদেশ আছে, আর পরে কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে, যেটাকে বাংলায় গণভোট বলা হচ্ছে। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে, এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। এখন ওর প্রশ্ন, এখন ওরটা নেই। ও কয়েকবার ট্রাই করছে। আসলে আমরা তো বলে দিয়েছি, আমরা বলছি জুলাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি। সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে। না, এটা আমি মনে করি না, কারণ আরও 5 মাস সময় আছে। এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনি করেন মাঝখানে।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সরকার অংশের জন্যই আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে। আবার এটার বিপরীতে বিএনপি আছে, তাদেরও কিছু দাবি আছে। তারা যদি বলে আমাদেরটা মানতে হবে, আপনারা বলছেন আপনাদেরটা মানতে হবে, ফয়সালা কি তাহলে রাজপথে হচ্ছে? না, এটা অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য। আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায়? যৌক্তিকটা যুক্তি নির্ভর করবে। জি, সেই সময় দেখা যাবে। আচ্ছা, দাবি না মানলে কি করব এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি না। আমরা আশা করি আমাদের দাবি যৌক্তিক, দাবি সরকার মানবে, মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি না, এটা সকলের দাবি। জি, শেষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই? জি, কোন জায়গায় এটা আমরা জানবেন আপনার। এটা এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং করি না যে জানানো যাবে না। এখন উই আর ওপেন, উইল গিভ, আমরা প্রেস রিলিজ করে দেব। জি, জি, কারা অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি, তো এটা তাদেরকে জিজ্ঞেস করেন কি প্রমাণ ওদের কাছে আছে। আমাদের পয়লা দাবিতেই তো ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে। আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো। জি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। 2, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই, শিক্ষকদেরকে অভিনন্দন জানাই, কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। দীর্ঘ 15 বছর পরে দেশের 2টি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনমনে অনেক আশঙ্কা ছিল, বিভ্রান্তি ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে 2টা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তারা আদর্শকে ভোট দিয়েছে, নৈতিকতাকে ভোট দিয়েছে, উন্নত চরিত্রকে ভোট দিয়েছে, মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই 1 বছরে সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করেছে। হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে, তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, নানাভাবে ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে। এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা কালকে ইবনে সিনায় গিয়েছিল, সেখানে মেডিকেল কলেজ, হসপিটালগুলো, কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা গুচ্ছই জন্য। আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে, একটা জব এক্সিবিশন তারা করবে, যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে। এই যে ইনোভেটিভ, ক্রিয়েটিভ যে চিন্তা, পজিটিভ যে চিন্তা,
ডাকসু তো অতীতে তো কেউ করেনি। সুতরাং কারা দেশের জন্য, ছাত্রদের জন্য, মানুষের জন্য কাজ করবে, এটা কিন্তু এবার মেধাবী ছাত্রছাত্রীরা এটা টের পেয়েছে, সিলেক্ট করেছে, অ্যান্ড দে রেন্ডার দেয়ার সাপোর্ট ইভেন। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই। একটা টায়ার ব্যবসায়ী, তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবা না, আজকে ভোট দিতে। মেয়ে বলছে না, ভোট দিতে যাব না। তো উনি একটু বিএনপি পক্ষের লোক, বলছে না তুমি যাও, গিয়ে ছাত্রদলকে একটা ভোট দাও। তো মেয়ে বলছে আমি যাব না, যদি যাই তবে আমি ছাত্র শিবিরকে ভোট দেব। তো বাপ বিস্মিত হয়েছে। মেয়ে, আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যেরা যে একেবারে বোরকা পরা, মুখ ঢেকে আছে, এ লাগে সেই লাগে, শব্দটা বললাম না যেহেতু ফ্রেশ, সে কিন্তু ওই টাইপের মেয়ে না। আপনারা যাদেরকে আধুনিক বলেন, আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি, ঠিক আছে? তো ওরকম আধুনিক মেয়ে। তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন ভোট দিবে। তো মেয়ে বলছে যে বাবা, ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে ইসলামী ছাত্র শিবির, এবং সেই জন্য আমি শিবিরকে ভোট দেব। তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি কি মনে করেন? আমি বলবো আমারটা, আপনারটা একটু শুনুন। আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর মতো জায়গায় 3 গুণ বেশি ভোট পেয়ে তিনটা রেকর্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি? জি, এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি এরপর ব্যাখ্যাটা করি। আজকে আমি 1 ঘন্টা তোমাদের সময় দেবো, সব প্রসেস হবে। আচ্ছা, ইউ ওয়েট। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপরে। 100-র উপরে। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরে নিই, তার বাকিটা কাদের লোক? আচ্ছা, এখন আমার কাছে 10টা পাখি আছে। আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কথা নিচ্ছে, এটা আপনি বললেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। জামাত ইসলামীর যদি তারা বিসি হয়, তারা তাদের যোগ্যতার বলে হয়েছে, যদি হয়। আমি জানি না কারা কারা 10 জন জামাত ইসলামীর বিসি। 2 নম্বর হচ্ছে সব বাকিগুলো তাহলে আরেকটা পার্টির। তো তাহলে সেভাবে যদি আমরা বিতর্ক করি, তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা তো এটা জানি 3টা সচিব জামাত ইসলামীর, সচিবের সংখ্যা হচ্ছে 100, তাহলে বাকি 97টা কার? এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই, ঠিক আছে? আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন, মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে। তো মেধাবী আছে না আমাদের ছাত্রই তো মেধাবী। ক্লাসের 1st, 2nd, 3rd সবসময় ছাত্র শিবির ছিল এই 15 বছর ছাড়া। তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লার্ড নন ভেটারান বিএনপি, এবং সেই কারণে নাটকও বেশি হয়েছে। এখানে যে নাটক হয়েছে, 12,000 ভোট করার জন্য 48 ঘন্টা সময় লাগছে। তো এসব নাটক আপনারা দেখতেছেন না। আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করি, সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের দায়িত্ব। একজন ইউনিভার্সিটি পিছে হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে, মানুষ তার এফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না। জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না। তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি ত্রুটি, এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাবে? এটা শুধু শিবিরে জিতছে বিদায় আপনি এদিক ওদিক করছেন। দিস ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু। বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ, এটা মানুষকে দেখালেন। তো এইভাবে কি দেশ চলতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে, এটা হতে পারে না, দায়িত্ব হতে পারে না। আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই, আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার, বাট বাংলাদেশের জন্যে
এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এটা হওয়া উচিত আর কি এখানে। এবং এই মেসেজ আমাদের জন্য, আপনাদের জন্য। জি, আপনাদের জাতীয় নির্বাচনে এরকম ইনক্লুসিভ যোগ হবে কিনা, বা আপনাদের যদি এককভাবে অন্য ধরনের মানুষ তারা আপনাদের আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য প্রশ্ন করবে, অন্য প্রশ্ন করবে তো শেষ করে দেন। অসুবিধা নেই, এনজয় করে একটু 1 মিনিট। জি বলেন। আসলে দেখেন, জি 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 বসেন বসেন। পিআর আর নর্মাল ইলেকশন সেম। পিআরে যে প্রেসিডেন্ট অফিসে থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসে যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ ইস্যু। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জনগণ অভ্যস্ত কিনা, অভ্যস্ত 71% তো পিআরের পক্ষে স্টাডিতে আসছেই, সার্ভেতে পাওয়া গেছে। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। আচ্ছা, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর বাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে, আর পিআরও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিআরের প্রপোর্শনটা সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেলেবল। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লাতে যে ভোট হবে, কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে, ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন। 2 রকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে, উপরে ডিসাইড করবে তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। কপিগুলো দিয়ে দাও। আপনি তো পুরো লিখিতটাই পড়ছেন। না ঠিক আছে, পড়ছি পরে না যেটা পড়েছে ওটা দিয়ে দিই, কোনো প্রবলেম নাই। আচ্ছা দিয়ে দাও। আর প্রশ্নোত্তর তো আলাদা হবে। ওটা দিয়ে দাও। ওই কনস্টিটিউশনাল জায়গাটা আসতে পারলে ভালো হতো, শুধু যেখানে তোমরা জুলাই আইনি ভিত্তি পুরো বলছে তো পড়ছেন, কাজে এটা দেওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট আছে আছে।